ফিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় লিবারালিজম। আমরা আজকে লিবারালিজম বা উদারনীতিবাদের হিস্ট্রি, ডেফিনিশন এবং কোর পয়েন্টস গুলো জানবার বা বোঝবার চেষ্টা করব। লেকচার আউটলাইন: উদারনীতিবাদের বা লিবারালিজমের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ডেফিনেশন, কোর পয়েন্টস এবং মেজর থিঙ্কার্স অফ লিবারালিজম। এই চতুর্থ যে বিষয়টি সেটি আমরা আগে অ্যাট এ গ্লান্স দেখব। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ লিবারালিজম: উদারনীতিবাদের ঐতিহাসিক প্রেক্ষাপট। উদারনীতিবাদের যে সেন্ট্রাল ভ্যালু বা কোর ভ্যালু সেটা হলো স্বাধীনতা বা লিবার্টি বা ফ্রিডম। উদারনীতিবাদের যাত্রা শুরু হয়েছে মোটামুটি ভাবে 17th সেঞ্চুরি থেকে, অর্থাৎ 1601 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময় ইউরোপে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেভলিউশন হয়। একটি পিউরিটান রেভলিউশন, অপরটি গ্লোরিয়াস রেভলিউশন। এই দুটি রেভলিউশনের মাধ্যমে মনার্ক অর্থাৎ ইংল্যান্ডের রাজতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ লিমিটেড করা হয়। রাজতন্ত্রের যে ক্ষমতা তার সীমানা টানা হয়। এবং এর পাশাপাশি আমরা জন লকের কথা বলতে পারি, যাকে উদারনীতিবাদের জনক বলা হয়। তিনি তার তাত্ত্বিক চিন্তাধারায় ন্যাচারাল রাইটস এর কথা বলেছেন, অর্থাৎ প্রকৃতির অধিকারের কথা বলেছেন। তিনি মনে করেন যে মানুষ রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি এই তিনটে নিয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ এই তিনটে অধিকার মানুষের প্রকৃতি প্রদত্ত এবং এই তিনটে অধিকার রক্ষা করা, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এর পরবর্তীকালে এনলাইটেনমেন্টের কথা বলতে পারি, 18th সেঞ্চুরি। এই এনলাইটেনমেন্টের মাধ্যমে অর্থাৎ আলোকিতকরণের মাধ্যমে ইউরোপে বিজ্ঞান যুক্তি সাথে সাথে ব্যক্তির স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার প্রসার ঘটে, যা উদারনীতিবাদকে অনেকটাই ত্বরান্বিত করেছিল। শুধু তাই নয়, অ্যাডাম স্মিথের ফ্রি মার্কেট অর্থাৎ মুক্ত বাজারের যে ধারণা, তার সাথে এই বাজারকে নিয়ন্ত্রণ ক্ষেত্রে, বাজারকে যে পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের বা রাষ্ট্রের যে ইন্টারভেনশন সেটাকে লিমিটেড করবার যে ব্যবস্থা, তার ধারণাও অ্যাডাম স্মিথের মাধ্যমে আসে, অর্থাৎ লিমিটেড স্টেট ইন্টারভেনশন এবং ফ্রি মার্কেট। এর পরবর্তীকালে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেভলিউশন হয়, যাকে এজ অফ রেভলিউশন বলা যেতে পারে। একটি আমেরিকান রেভলিউশন আর একটি ফ্রেঞ্চ রেভলিউশন। এই দুটো রেভলিউশন বা এই দুটো বিপ্লব ওটা ইউরোপের থেকে উদারনীতিবাদের যে ধারণাকে ওটা বিশ্বব্যাপী করেছিল। তার সাথে সাথে আমরা যদি দেখি, এই সময় ইউরোপ জুড়ে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অর্থাৎ এমন একটি সাংবিধানিক সরকারি ব্যবস্থা যেখানে আইনের অনুশাসন এবং লিমিটেড গভর্নমেন্টের যে কনসেপশন সেটা থাকবে, প্রসার ঘটতে শুরু করে। এবং সাথে সিভিল রাইটস এর প্রসার ঘটে, অর্থাৎ সামাজিক অধিকার, সিভিল রাইটস। এইভাবে উদারনীতিবাদের প্রসার এগোতে শুরু করে ইউরোপের মাধ্যমে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দ্বিতীয় পর্ব: 19th সেঞ্চুরি ডেভেলপমেন্ট, অর্থাৎ উদারনীতিবাদের 19 শতকের যে অগ্রগতি সেটির কথা বলা হচ্ছে, অর্থাৎ 1801 থেকে 1900 সাল। এই সময় লিবারালিজম একটি মেজর রিফর্ম মুভমেন্ট হিসেবে ইউরোপে এগোতে শুরু করে। আমরা আগে যে বিষয়গুলি দেখেছি উদারনীতিবাদের, তার সাথে পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র, ফ্রি ট্রেড অর্থাৎ মুক্ত বাণিজ্য এবং ফ্রিডম অফ প্রেস, এই যে ধারণাগুলো সংযুক্ত হতে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের
সামাজিক যে অধিকার, সামাজিক যে দাবি-দাওয়া সেগুলো উদারনীতিবাদের সঙ্গে সংযুক্ত হতে শুরু করে। এরপরে যে ফেজটি আসছে সেটি হচ্ছে ট্রানজিশন টু মডার্ন লিবারালিজম। অর্থাৎ আমরা তখন ক্লাসিক্যাল লিবারালিজম বা সনাতন উদারনীতিবাদ নিয়ে আলোচনা করছিলাম এবং এইখানে আমরা আসছি আধুনিক উদারনীতিবাদের দিকে। এই আধুনিক উদারনীতিবাদ হলো একটি নতুন উদারনীতিবাদ বা একটি রূপান্তরিত উদারনীতিবাদ। এই উদারনীতিবাদিক চিন্তাধারায় যদি দেখা গেছে সেখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের সোশ্যাল জাস্টিস, ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে এবং রাষ্ট্রের যে রোল, যে আগে আমরা যেটা দেখেছিলাম সম্পূর্ণ লিমিটেড করে রাখা হয়েছিল, তার থেকে এই রাষ্ট্রের রোল আরো বৃদ্ধি ঘটানো হয়েছে। আর এইখান থেকেই কিন্তু আমাদের ওয়েলফেয়ার স্টেটের অর্থাৎ জনকল্যাণমতী রাষ্ট্রের ধারণার উৎপত্তি হচ্ছে। এই সময় বিভিন্ন ধরনের সামাজিক ন্যায়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যাতে রাষ্ট্র প্রোভাইড করে তার ব্যবস্থা করা হয়েছে। যেমন স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের সুযোগ, শিক্ষার অধিকার, শিক্ষার সুযোগ এই প্রমুখ ধারণা জন্ম হয় এবং এইগুলি প্রোভাইড করা বা এই ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করার ক্ষেত্রে রাষ্ট্রকে বলা হয়, মানে রাষ্ট্রকে আরো বেশি এই ধরনের সুযোগ সুবিধা প্রোভাইডের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলা হয়। আর এখান থেকেই কিন্তু আমরা ওয়েলফেয়ার স্টেটের ধারণা পাচ্ছি। তবে নিউ লিবারালিজম আমরা আজকে আলোচনা করছি না। আমরা আজকে ক্লাসিক্যাল টু মডার্ন লিবারালিজম নিয়ে আলোচনা করলাম এবং আমরা ক্লাসিক্যাল লিবারালিজম বা লিবারালিজমের যে ডেফিনেশন সেটা আমরা একটু ভালো করে বুঝবো এর পরের স্লাইডে। তাহলে একটু খুব সহজেই বলে নেওয়া যায় যে এর যাত্রাটা 17th সেঞ্চুরি, এনলাইটেনমেন্ট, রেভলিউশন এজ, 19th সেঞ্চুরি এবং মডার্ন লিবারালিজম। ডেফিনেশন, আমরা উদারনীতিবাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব বা উদারনীতিবাদকে বোঝার চেষ্টা করব। উদারনীতিবাদ কি? উদারনীতিবাদ আমরা বাংলায় বলে থাকি, ইংরেজিতে লিবারালিজম। এই লিবারালিজম শব্দটি এসেছে লিবার শব্দ থেকে, অর্থাৎ লিবার শব্দটি ল্যাটিন শব্দ, তার ইংরেজি অর্থ হলো ফ্রি বা মুক্ত। এই উদারনীতিবাদের জন্ম ক্ষেত্রে বলা যায় যে এই ধারণাটি বা এই কনসেপ্টটার যে কোর ভ্যালু, অর্থাৎ একদম যে বেসিক বা প্রাথমিক মূল্যবোধ সেটা হচ্ছে স্বাধীনতা। তারা মনে করে যে ব্যক্তি একটি ফান্ডামেন্টাল ইউনিট, অর্থাৎ মৌলিক একক সমাজের ক্ষেত্রে। ব্যক্তিকে তারা কোনোভাবেই তাদের পরিবার বা তাদের গোষ্ঠীগত অবস্থান বা সামাজিক অবস্থানের পরিপ্রেক্ষিতে বিচার করতে রাজি নয়। তারা মনে করেন ব্যক্তি হলো রেশনাল এবং অটোনমাস, অর্থাৎ ব্যক্তি হলো যুক্তিবাদী এবং অটোনমাস অর্থাৎ স্বশাসিত। তাকে কেউ তার অবস্থান অন্য কিছুর ভিত্তিতে নির্ধারিত হবে না, তার কে বিবেচনা করা হবে তার ভিত্তিতেই। আরেকটি যে বিষয় বলা যায় যে উদারনীতিবাদীরা মনে করেন যে ব্যক্তি বা হিউম্যান জন্মগ্রহণ করেছে কিছু প্রাকৃতিক অধিকার নিয়ে। এই প্রাকৃতিক অধিকার কোথা থেকে এসছে? প্রকৃতির আইন থেকে। প্রকৃতি এই অধিকারগুলো ব্যক্তিকে দিয়েছে। কি? সেটা হলো ন্যাচারাল রাইটস। কি? রাইট টু লাইফ, রাইট টু ফ্রিডম এবং রাইট টু প্রপার্টি। এই ৩ টে অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। এই ৩ টে অধিকার নিয়েই মানুষ কিন্তু জন্মগ্রহণ করছে। সুতরাং এই ৩ টে অধিকার মানুষের অত্যন্ত প্রয়োজনীয় তার শ্রীবৃদ্ধির জন্য। এই ৩ টে অধিকারকে কোনোভাবেই মানে এই ৩ টে অধিকারকে কোনোভাবেই খণ্ডন করা যাবে না। এর সাথে, সাথে বলা দরকার যে এই যে ইডিওলজিটা বা এই যে ধারণাটার কথা আমরা বলছি,
এই লিবারালিজম মানে যে পলিটিক্যাল ধারণা, যে রাজনৈতিক চিন্তাধারা বা রাজনৈতিক মতাদর্শর কথা বলা যেতে পারে একে। লিবারালিজম ব্যক্তির স্বাধীনতা এবং আইনের সাম্য কথা বলছে। এছাড়া এর পাশাপাশি এই অধিকারগুলো যে প্রাকৃতিক অধিকার সংরক্ষণের কথা বলছে। তারা মনে করে যে ব্যক্তি নিজেই সার্বভৌম। অর্থাৎ ব্যক্তি কি করবে সেটা ব্যক্তি নিজেই ঠিক করবে। সেখানে সমাজ ও তার পরিবার বা অন্য কেউ বা রাষ্ট্র কেউ সেটা নির্ধারিত করে দেবে না বা নির্ধারণ করে দেবে না যে ব্যক্তি কি করবে। ব্যক্তির সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তাহলে মোটামুটিভাবে আমরা উদারনীতিবাদের ডেফিনিশনটা বুঝতে পারলাম। অর্থাৎ উদারনীতিবাদী হলো ব্যক্তি এবং ব্যক্তির স্বাধীনতাই সম্পূর্ণভাবে বা ব্যক্তি বা ব্যক্তির স্বাধীনতাই হলো প্রাথমিক গুরুত্ব উদারনীতিবাদের কাছে। এবার আমরা আসি কিছু কি পয়েন্টস। উদারনীতিবাদীরা ইন্ডিভিজুয়াল ফ্রিডম অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা নিয়ে তারা কাজ করে। ইকুয়ালিটি বিফোর ল, তার মানে হচ্ছে যে আইনের দৃষ্টিতে সাম্য, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। কিন্তু প্রকৃতির অধিকার নিয়ে সবাই জন্মগ্রহণ করছে, সেই জন্য আইনের দৃষ্টিতে সবাই সমান। পাশাপাশি আরো বলা যায় যে প্রোটেকশন অফ রাইটস। প্রোটেকশন অফ রাইটস মানে অধিকারের সংরক্ষণ। ঠিক আছে? প্রকৃতিগত অধিকার অর্থাৎ প্রকৃতির আইন থেকে প্রকৃতিগত অধিকার। কারণ প্রকৃতির কাছে সবাই সমান। এই জন্য এই প্রকৃতি থেকে যে অধিকার আসছে সেটা প্রকৃতির অধিকার। তাহলে এই অধিকার মানুষ বা ব্যক্তি জন্মকে নিয়ে আসছে এবং এই আইনের বা এই রাইটস এর সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র এই সংরক্ষণ থেকে পিছিয়ে যেতে পারে না। অর্থাৎ ব্যক্তির এই অধিকার রাষ্ট্রকে সংরক্ষণ করতে হবে। লিমিটেড গভর্নমেন্টের কথা বলে এরা। লিমিটেড কথা গভর্নমেন্টের কথা কেন বলে? লিমিটেড গভর্নমেন্টের কথা এই কারণে বলে যে রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র কি করবে? ব্যক্তির যে অধিকার, যে প্রাকৃতিক অধিকার, রাইটস সেটা সংরক্ষণ করবে। এটা হচ্ছে রুল অফ ল, অর্থাৎ আইনের অনুশাসন থাকবে একটি। নির্দিষ্ট আইনের অনুশাসন থাকবে। রাষ্ট্র ইচ্ছে মতন আইন চাপিয়ে দিতে বা প্রয়োগ করতে পারবে না। তারপরে কি? ডেমোক্রেটিক ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি। তার মানে গণতান্ত্রিক যে স্বাধীনতা সেটা কিন্তু ব্যক্তির রয়েছে এবং থাকবে। এই বিষয়গুলোই কিন্তু উদারনীতিবাদের আলোচ্য বিষয়। উদারনীতিবাদ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। কিন্তু এই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হলো দুটো জিনিস। একটি হলো ব্যক্তি এবং আরেকটি হলো স্বাধীনতা। এই ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তি হলো উদারনীতিবাদের মূল চিন্তাধারা। তাহলে মোটামুটিভাবে আমরা উদারনীতিবাদের ডেফিনেশন বুঝতে পারব। 4 পয়েন্টস। উদারনীতিবাদের যে বিষয়গুলো কেন্দ্রীয় বিষয় বা যেগুলোকে কোর পয়েন্টস বলতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করছি এখন। ইন্ডিভিজুয়ালিজম। ব্যক্তিই হলো উদারনীতিবাদের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। ব্যক্তির অবস্থানকেই তারা আলোচনা করছে। কিন্তু তবে ব্যক্তিকে তারা কখনোই সমাজ বা পরিবারের পরিপ্রেক্ষিতে বিচার করেনি। তারা মনে করেন যে ব্যক্তি হলো স্বাধীন এবং সার্বভৌম। দ্বিতীয় কি? দ্বিতীয় যে ফ্রিডম, স্বাধীনতা। স্বাধীনতা হলো উদারনীতিবাদের মূল্যবোধ বা কেন্দ্রীয় মূল্যবোধ। ব্যক্তির স্বাধীনতা বা ব্যক্তির লিবার্টি হলো উদারনীতিবাদের মূল আলোচ্য বিষয়। রিজন। তারা মনে করেন ব্যক্তি হলো যৌক্তিক, রেশনাল। সুতরাং ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। সেখানে সমাজ, পরিবার অথবা রাষ্ট্র কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তারপরে ইকুয়ালিটি বা জাস্টিস। ব্যক্তির স্বাধীনতা সুনিশ্চিত হচ্ছে কি তার থেকে?
প্রকৃতিগত অধিকারের থেকে। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত অধিকার। এই প্রকৃতি প্রদত্ত অধিকার আসছে কোত্থেকে? প্রকৃতির আইন থেকে। প্রকৃতির কাছে সবাই সমান। মানে প্রকৃতির আইনের কাছেও সবাই সমান। সুতরাং আইনের দৃষ্টিতে সাম্য হলো অর্থাৎ ইকুয়ালিটি উদারনীতিবাদের অন্যতম একটি কোর পয়েন্টস। এর পাশাপাশি এই আইনের দৃষ্টিতে সাম্যের পাশাপাশি আরেকটি বিষয়, রাষ্ট্র ব্যক্তির জন্য সকল ব্যক্তির জন্য সমান সুযোগ সুবিধা প্রোভাইড করবে বা ইকুয়াল অপরচুনিটি ফর অল। এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকতে পারে না। তারপরে কি? টলারেন্স বা প্লুরালিজম। টলারেন্সের কথা কেন বলছে? এই উদারনীতিবাদ ডাইভার্স ভিউ অর্থাৎ বিভিন্ন ধরনের যে মত তাকে কিন্তু বা মত বা বিশ্বাস বা লাইফস্টাইল তাকে প্রমোট করে এবং এনকারেজ করে। কোনো রিজিড বা সিঙ্গেল ধারণাকে তারা কিন্তু প্রমোট করে না। তারা বহুমতকে প্রমোট করে। বহু ধরনের ভাবনাকে প্রমোট করে। বহু ধরনের বিশ্বাসকে প্রমোট করে। তারা মনে করেন ব্যক্তি স্বাধীন। সুতরাং এই স্বাধীনতার থেকে প্রত্যেকটি ব্যক্তির অধিকার রয়েছে ভিন্ন ভিন্ন তাদের মত প্রকাশ করা এবং ভিন্ন ধরনের বিশ্বাসকে প্রস্ফুটিত করা। এবারে আসি কনসেন্ট বা কনস্টিটিউশনালিজম। কনসেন্ট কেন? তারা মনে করছে যে গভর্নমেন্ট বা সরকার জনগণের কনসেন্টের ভিত্তিতেই কাজ করবে। অর্থাৎ জনগণ যদি চায়, যদি মনে করে যে এই সরকার তাদের যে কাজ তারা করছে না, তাহলে জনগণ সরকার পরিবর্তন করতে পারে। তবে সরকার গঠিত হবে এবং পরিচালিত হবে জনগণের কনসেন্টের ভিত্তিতে। দ্বিতীয় কি বলছে? লিমিটেড করা যায় সরকারকে। সরকারের হাতে কোনো ধরনের স্বেচ্ছামূলক ক্ষমতা থাকবে না। সাংবিধানিক ব্যবস্থা অর্থাৎ আইনের অনুশাসনের মাধ্যমে সরকারের হাতে লিমিটেড ক্ষমতা থাকবে। সরকার চাইলেই ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতে পারবে না। অর্থাৎ গভর্নমেন্টকে লিমিটেড করার কথা বলা হচ্ছে। গভর্নমেন্টে কনস্টিটিউশনাল করার কথা বলা হচ্ছে। তাহলে মোটামুটিভাবে আমরা কোর পয়েন্টস গুলো বুঝতে পারলাম খুব সহজেই। কারণ এই কোর পয়েন্টস গুলো নিয়ে ডিটেইলে আলোচনা করা যায়। কিন্তু আমাদের যেহেতু কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেজন্য আমরা কোর পয়েন্টস গুলোকে সংক্ষেপে আলোচনা করলাম। কারণ মানে এই বিষয়গুলো সংজ্ঞাতেও কিন্তু আমরা আলোচনা করেছি কিছুটা অংশ। তাহলে মোটামুটিভাবে আমরা কোর পয়েন্টস বুঝতে পারলাম। উদারনীতিবাদের যে চিন্তক রয়েছেন, যারা উদারনীতিবাদকে অনেক বেশি বিকশিত করেছেন, তাদের মধ্যে তিনি হলেন জন লক, যাকে ফাদার অফ লিবারেলিজম বা উদারনীতিবাদের পিতা বলা হয়। এর পরবর্তীকালে একাধিক চিন্তক এসছেন, তারা উদারনীতিবাদকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। এর মধ্যে হচ্ছেন মন্তেস্কু, রুসো, অ্যাডাম স্মিথ, থমাস পেইন, জেফারসন, জন স্টুয়ার্ট মিল, ফ্রেডরিক হাইক, ইয়াশা বার্লিন এবং জন লক। এখানে একটি অ্যাট এ গ্লান্স দেয়া রয়েছে এবং তাদের কন্ট্রিবিউশন গুলো এখানে অল্প কথায় বলা আছে। আমরা পরবর্তীকালে এই উদারনীতিবাদের যারা চিন্তক তাদের নিয়ে আলাদা আলাদা করে আমরা লেকচার ভিডিও তৈরি করব। তাহলে মোটামুটিভাবে আমরা আমাদের যে আজকে উদ্দেশ্য যে উদারনীতিবাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ডেফিনিশন এবং কোর পয়েন্টস গুলো বোঝার চেষ্টা করেছি আমরা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি।